আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই প্রবাদটি কি তারেক রহমানের নতুন বিএনপি সরকারের জন্য সবচেয়ে বড় সত্য হতে যাচ্ছে? নির্বাচনের আগে যিনি বলেছিলেন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি আর প্রতিশোধহীন বাংলাদেশের কথা, ক্ষমতায় এসে তিনি হাঁটছেন ঠিক তার উল্টো পথে। 2025 সালের মে মাসে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইন 2009 সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছিল। প্রাথমিক যুক্তি ছিল জুলাই 2024-এর গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটিকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে প্রাপ্ত ক্ষমতা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে দলের সমস্ত কাজকর্ম নিষিদ্ধ করে দিয়েছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আর এবার সেই একই পথে হেঁটে আওয়ামী লীগকে সমূলে উৎপাটন করতে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশকে স্থায়ী আইনে রূপান্তরিত করছে বিএনপি। এটাই এখন ঢাকায় এবং ঢাকার বাইরে আন্তর্জাতিক মহলেও জোর চর্চার বিষয়। কিন্তু প্রশ্ন হলো, এই আওয়ামী বিদ্বেষ কি শুধুই আওয়ামী লীগকে অপাংতেয় করার চেষ্টা, নাকি আসলে দিল্লির সাথে যুদ্ধ ঘোষণার নামান্তর? কেন তারেক সরকারের এই চালে কপালে ভাঁজ পড়েছে সাউথ ব্লকের? আজ আমরা ব্যবচ্ছেদ করব বাংলাদেশের নতুন সরকারের এই পাওয়ার প্লে এবং ভারতের সম্ভাব্য ভয়ঙ্কর পাল্টা চাল। হ্যাঁ, শুধু পাল্টা চাল নয়, ভয়ঙ্কর পাল্টা চাল কি হতে চলেছে সেই বিষয়টি নিয়ে। শুরু করি ক্ষমতায় বসার আগের তারেক রহমান এবং বর্তমান তারেক রহমানের ভোল বদল নিয়ে। তারেক রহমান যখন লন্ডনে ছিলেন তখন তার প্রতিটি বার্তায় ছিল উদারতার ছোঁয়া। নির্বাসনে থাকাকালীন এবং 2024-25 সালের বিভিন্ন ভাষণে তিনি বারবার জাতীয় ঐক্য, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং প্রতিশোধের রাজনীতির অবসান নিয়ে কথা বলেছিলেন, এবং সেই কথার ওপর ভিত্তি করে ভারত কিন্তু তার ওপরেও বিএনপির ঝুড়িতে ডিম রেখেছিল। তারেক রহমান এমনও ইঙ্গিত দিয়েছিলেন যে জনগণই ব্যালটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে কার রাজনীতি করার অধিকার আছে আর কার নেই। কিন্তু ঢাকায় মসনদে বসতেই সেই সুর বদলে গেল। তার ওই আগের অবস্থানের ভিত্তিতেই কিন্তু ভারত তাকে সমর্থন দিয়েছিল, এবং ভারত সমর্থন না দিলে তিনি বাংলাদেশে ফিরতে পারতেন না। ভারত তার পেছনে না দাঁড়ালে এই যে বিপুল জয় করে তিনি ক্ষমতায় বসেছেন সেই জয় তিনি পেতেন না। কিন্তু ঢাকার মসনদে বসতেই সেই সুর বদলে গেল। মোহাম্মদ ইউনূসের সরকার যে সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে আওয়ামী লীগকে কোণঠাসা করেছিল, বিএনপি এখন তাকে স্থায়ী সিলমোহর দিতে চলেছে। এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সংসদে সেই ব্যাপারে এগিয়েও যাচ্ছে। এটা কি কেবল অভ্যন্তরীণ প্রতিশোধ নেয়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভূ রাজনীতির গভীর খেলা? এটা কি শুধু আওয়ামী লীগের বিরোধিতা, নাকি সেই বিরোধিতার আড়ালে ভারতের দিকেও চ্যালেঞ্জ ছুড়ে দেয়া? একথা উঠছে এই কারণে যে ভারত সবসময় বাংলাদেশে একটি সেকুলার এবং ব্যালেন্সড শক্তি আসুক সেইটা চেয়েছিল যথার্থ গণতন্ত্রের বিকাশ, যাকে বলে ইনক্লুসিভ পলিটিক্স। আওয়ামী লীগকে পুরোপুরি মুছে ফেলা মানে দিল্লির সেই বাফার জোন তৈরির চেষ্টাটা নষ্ট করে দেয়া। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে ভারত বনাম বিএনপি সরকারের স্নায়ু যুদ্ধ। পাকিস্তান কার্ড ও ডিজিএফআই রহস্য।
দিল্লি যখন ভাবছিল তারেক সরকারের সাথে সম্পর্ক মেরামত করে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ ঘটাবে, তখনই এলো একের পর এক অন্যরকম খবর, যে খবর ভারতের জন্য আদৌ প্রার্থিত নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের অধ্যাদেশ আইনে রূপান্তরিত হয়ে পাকাপাকি বসে যাওয়া শুধু নয়, এর সঙ্গে এলো আর এক খবর। কি সেই খবর? বাংলাদেশের ডিজিএফআই প্রধানের পাকিস্তান সফর। মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী গত মাসে দিল্লি সফর করেছেন। দিল্লি সফরের পর তিনি ব্যাংকক হয়ে ইসলামাবাদ যাত্রা করেছেন এবং এই যাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটিকে তারেক সরকারের ভাষায় বা কূটনৈতিক ভাষায় বলা যায় স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং। সেই স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং বলা হলেও আমরা ভারত মনে করছে যে এটা ভারতকে চাপে রাখার একটা বড় অস্ত্র। যে সংস্থাটির ওপর ভারতের নিরাপত্তা অনেকখানি নির্ভর করে, ডিজিএফআই, তার প্রধান যখন ব্যাংকক হয়ে ইসলামাবাদ যান এবং সেখানে গিয়ে আইএসআই এর সঙ্গে মিটিংয়ে বসেন, তখন দিল্লির সাউথ ব্লকে রেড অ্যালার্ট বাজাই স্বাভাবিক। এটা কি ভারতকে চাপে রাখার কৌশল বিএনপি সরকারের, নাকি পুরনো বলয়ে ফিরে যাওয়ার সংকেত? কি সেই বলয়? সেই বলয় হচ্ছে চীন পাকিস্তানের ঘনিষ্ঠ হও। পাকিস্তান কার্ড খেলে তারেক রহমান হয়তো ভারতকে দেখাতে চাইছেন আমাদের বিকল্প পথ খোলা আছে, কিন্তু এই কার্ড কি শেষ পর্যন্ত বুমেরাং হয়ে ফিরে আসবে তারেক রহমান সরকারের দিকে? কেন বুমেরাং হবে কথাটা বললাম, একবার দেখা যাক। প্রথমত, বাংলাদেশের ব্যাপারে ভারতের এখনকার সিদ্ধান্ত ঢের হয়েছে, আর ওই ওয়েট অ্যান্ড ওয়াচ, মানে অপেক্ষা করো দেখো, এইটা আজ নীতি আর চলবে না। ভারত তার প্যাসিভ ভয়েস থেকে এখন অ্যাক্টিভ ভয়েসে ফিরে এসছে, বা প্যাসিভ মোড থেকে অ্যাক্টিভ মোডে ফিরে এসছে। আর এই মোডে যাওয়ার কয়েকটি অস্ত্র বাংলাদেশকে ঠিক রাস্তায় রাখার, সেই অস্ত্র মজুদ আছে ভারতের কাছে। প্রথমত প্রথম অস্ত্র হচ্ছে জল বন্টন চুক্তি। 2026 ডিসেম্বরে গঙ্গা জল বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে এই সামনেই, এই ডিসেম্বরে। ভারতের হাতে এটি একটি বিশাল লিভার। দিল্লিকে এই চুক্তিকে নিরাপত্তা গ্যারান্টির শর্ত হিসেবে ব্যবহার করতে পারে। অবশ্যই পারে, কথাটা বললাম, মনে রাখবেন। অস্ত্র 2, বর্ডার প্রেসার ও সার্জিক্যাল স্ট্রাইক। বাংলাদেশের যে খবর আসছে যে সেখানে সন্ত্রাসী মৌলবাদীরা, সেখানে মাঝখানে তারেক সরকার জেতার পরে একটুখানি থমকে গিয়েছিল, কিন্তু এখন আবার তারা মাথা চাড়া দিচ্ছে ভালোভাবেই, এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীরা মাথা চাড়া দেওয়ার চেষ্টাও করছে। এই চেষ্টা যদি অব্যাহত থাকে এবং তারেক সরকার যদি পেছন থেকে এই চেষ্টাকে সমর্থন যোগায়, ভারত নিশ্চিতভাবেই মায়ানমার স্টাইলে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। এই সম্ভাবনা এখন আর কোনো টেবিল টক আলোচনার বিষয় নয়, এটা নিরেট বাস্তবতা। ভারতের এখনকার থিওরি হচ্ছে, নীতি হচ্ছে যে সন্ত্রাসবাদ, যে দেশ থেকে সন্ত্রাসবাদ হবে তাদের সেখানে আক্রমণ করা হবে, তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। অস্ত্র 3, ইকোনমিক থ্রটল, অর্থাৎ অর্থনীতির জোরে বাংলাদেশের গলা টিপে ধরা। চাল থেকে পেঁয়াজ, ডিজেল থেকে বিদ্যুৎ, খাদ্যদ্রব্য, সবকিছু, বেঁচে থাকার যাবতীয় রসদ, সবকিছুতেই ভারতের ওপর বাংলাদেশের নির্ভরতা। আর ভারত সেই নির্ভরতার অস্ত্রটিকে এবার জোরালোভাবে সত্যিকার অর্থে ব্যবহার করবে। তারেক সরকারের জন্য এটি হতে পারে সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অস্ত্র 4, ভারত তার ভৌগোলিক অবস্থানের সুবিধা ব্যবহার করে
বাংলাদেশের আমদানি ও রপ্তানির ব্যবস্থাকে এমনভাবে সেটাকে কোণঠাসা করে দেবে, এমনভাবে কোণঠাসা করে দেবে যে সেটা হয়ে উঠবে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অস্ত্র নম্বর 4, ভারত তার ভৌগোলিক অবস্থানের সুবিধা ব্যবহার করে বাংলাদেশে যে আমদানি ও রপ্তানির ব্যবস্থাকে, অস্ত্র 4, ভারত তার ভৌগোলিক অবস্থানের সুবিধা ব্যবহার করে বাংলাদেশের আমদানি ও রপ্তানির ব্যবস্থাকে এমনভাবে চেপে ধরবে যার ফলে নাভিশ্বাস উঠে যাবে বাংলাদেশের। অস্ত্র 5, ভিসা নিয়মে কঠোরতা। যখন ভাবা হচ্ছিল যে তারেক রহমান সরকারের সঙ্গে ভারত পূর্ণ ভিসা প্রথা চালু করবে, ঠিক তখনই বাংলাদেশ যা শুরু করেছে তার বাংলাদেশের সঙ্গে ভিসা নীতি আর হাসিনা জমানার মতো শিথিল ও সহজলভ্য করবে, এটা যখন ভাবছিল ভারত, তখন তারেক রহমানের কূট চাল ভারতকে থমকে দিয়েছে। ইউনূস আমলে নিয়ে যাওয়া কড়া ভিসা নীতি তুলে নেয়ার পথ থেকে সরে আসার আপাতত সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর এর ফল ভোগ করবে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, আর এর পুরো দায় বর্তাবে কিন্তু তারেক রহমানের উপর, তার সরকারের উপর। এবার আসি ভূ রাজনৈতিক ফাঁদ ও বিএনপির আত্মঘাতী ভুল সিদ্ধান্তের বিষয়ে। তারেক সরকার যদি মনে করে চীনের খুব কাছে গিয়ে ভারতকে ঠেকাবে, তবে তারা একটি মৌলিক ভুল করছে। প্রথমত, আমেরিকা বঙ্গোপসাগরে চীনের প্রভাব সহ্য করবে না, আমেরিকার এই ক্ষেত্রে পার্টনার ভারত। দ্বিতীয়ত, ভৌগোলিক সত্য বদলানো যায় না। বাংলাদেশ কোনো দ্বীপ নয়, এটা 3 দিক দিয়ে ভারত বেষ্টিত, ভারতের পেটের মধ্যে বসে আছে। ডক্টর ইউনূসের সরকার এই প্রেসার পলিটিক্স যদি করে সফল হয়নি, বরং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির ভেতরের পাকিস্তানপন্থীরা বা ভারত বিরোধীরা যদি মনে করে থাকে যে চীন পাকিস্তানের জুজুর ভয় দেখিয়ে ভারতকে চাপে রাখবে, তবে মূর্খের স্বর্গে আছে। বিএনপির অভ্যন্তরের কট্টরপন্থীদের দাপটে যদি বাস্তববাদীরা কোণঠাসা হয়, তবে বিএনপির পক্ষে এই ব্যাকফায়ার ঠেকানো অসম্ভব হবে, এটা লিখে নিন। তারেক রহমানের বিএনপি সরকার কি বুঝতে পারছে তারা আগুনের সাথে খেলছে, নাকি তারা ভাবছে ভারতের ওপরে এই পাল্টা চাপ তাদের মসনদকে আরো স্থায়ী করবে? ভারতের অ্যাক্টিভ কূটনীতি এবং গঙ্গা চুক্তির মতো হাতিয়ারগুলো বাংলাদেশের জনজীবনে কি প্রভাব ফেলবে তা সময়ই বলবে। তবে একটা বিষয় নিশ্চিত, সাউথ এশিয়াতে এক বিশাল ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, যার কেন্দ্রে বাংলাদেশ। এই ঝড়ে কেঁপে যেতে পারে বাংলাদেশ। এখনো সময় আছে তারেক সরকারের হাতে। ভারত চায় বাংলাদেশের সহিষ্ণুতার রাজনীতি ফিরে আসুক, গণতান্ত্রিক পরিমণ্ডল সৃষ্টি হোক, আইনের অনুশাসন পালিত হোক, ধর্মীয় সংখ্যালঘুদের জীবন ও জীবিকার অধিকার রক্ষিত হোক। দেশের মানুষ বেছে নিক কোন শাসন তারা চায়। আর এই সব কিছুর শুরু হতে পারে একটি মাত্র কাজের মধ্য দিয়ে, সেটা হলো আওয়ামী লীগকে দেশে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেয়া। আদৌ কঠিন নয় সে কাজ। সংসদে ইউনূস আমলের এই নিষিদ্ধকরণের অধ্যাদেশ সম্পর্কে যদি সরকার নীরব থাকে, সংসদ যদি সেই অধ্যাদেশ পাস না করে, তাহলে কয়েকদিনের মধ্যেই 30 দিন শেষ হবে এবং সেই স্বাভাবিক মৃত্যু হবে সেই অধ্যাদেশের। এখনো পর্যন্ত যা খবর, বিএনপি সরকার সেটা করছে না। তারা ইউনূসের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। এটা কিন্তু আওয়ামী লীগের বিরোধিতা শুধু নয়, মনে রাখবেন ভারতের বিরোধিতাও বটে। অনেকটাই যেন ইউনূসের দ্বিতীয় সংস্করণ। তাই যদি হয়, তবে দুদেশের সম্পর্ক ফিরে যাবে ইউনূসের 18 মাসে। তারেক সরকার কি সেটাই চাইছে, যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হোক? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, তারেক সরকারের এই কট্টর অবস্থান কি ভারতের সাথে স্থায়ী বিচ্ছেদের পথে নিয়ে যাচ্ছে না, নাকি এটা কেবল দর কষাকষির কৌশল?
কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর এই ইনভেস্টিগেটিভ অ্যানালিসিস ভালো লাগলে শেয়ার করুন। অবৈধ ইউনূস সরকারের সাজিয়ে দেওয়া নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারেক রহমান ক্ষমতায় বসেছেন। তার আগে তাকে এবং তার প্রয়াত মা বেগম খালেদা জিয়া সহ বিএনপি জামায়াতের সকল নেতাকর্মীকে সকল প্রকার মামলা থেকে খালাস দিয়ে ডিপ স্টেট নির্বাচনের জন্য উপযুক্ত ঘোষণা করেছে এবং এমনকি এসব ক্ষেত্রে হত্যা মামলা, দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মতো মামলা কিংবা জঙ্গি অথবা যুদ্ধাপরাধী হিসেবে সাজাপ্রাপ্ত সকলকেই অবৈধ ইউনূস সরকারের মুক্তি দিয়ে নতুন সরকারের অংশ করে দিয়েছে। 1 মাস কেটে গেল, কি করলো সরকার? ডক্টর মোহাম্মদ ইউনূসের অবৈধ সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকারের বয়স 1 মাস পেরিয়েছে। সকাল দেখে বোঝা যায় দিনটি কেমন যাবে। সেভাবে যদি দেখি তাহলে এই 1 মাসে তারেক রহমান সরকারের কর্মকাণ্ড আমাদের বলে দিচ্ছে দেশের ভবিষ্যৎ, জনগণ হিসেবে আপনার ভবিষ্যৎ কেমন হতে পারে সেই লক্ষণ। দীর্ঘ 18 বছর পর তারেক রহমানকে সকল মামলা থেকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত নেওয়ার পর দেশে ফিরেই তিনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। কিন্তু মাত্র 1 মাসেই প্রমাণিত হয়েছে তার প্ল্যানটি আসলে কি ছিল। তারেক রহমানের ক্ষমতায় আসার সবচেয়ে গুরুতর পরিণতি হচ্ছে যুদ্ধাপরাধী জামায়াত ইসলামকে বিরোধী দলের আসনে বসানো। দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী এটিএম আজাহারের মতো ব্যক্তি সংসদের প্রথম সারিতে বসার সুযোগ পেয়েছেন। এটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রতি সরাসরি আক্রমণ। সংসদে দণ্ডপ্রাপ্ত 7 যুদ্ধাপরাধীর জন্য শোক প্রস্তাব আনা হয়েছে, যা স্বাধীনতা বিরোধী শক্তির প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের সমতুল্য। এই পদক্ষেপের মাধ্যমে তারেক রহমানের সরকার স্পষ্ট করে দিয়েছে যে জুলাই সন্ত্রাসের পর থেকে যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেটি তারা এগিয়ে নিয়ে যাবে। অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ হিসাবে তারেক রহমানের সরকার 71-এর পরাজিত শক্তিকে পুনর্বাসিত করার কাজটি চূড়ান্ত করতে চায়। 1 মাসের শাসন আমলে সারা দেশে বিএনপি জামায়াতের কর্মীরা চাঁদাবাজির উৎসব শুরু করেছে, যে উৎসব জুলাই সন্ত্রাসে ক্ষমতা দখলের পরপরই শুরু হয়েছিল, এখন নতুন উদ্যমে শুরু হয়েছে। মাদ্রাসা, স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠান, এমনকি মুক্তিযোদ্ধার বাড়িও তাদের চাঁদাবাজি থেকে রক্ষা পাচ্ছে না। চাঁদার দাবিতে ঘরে ঢুকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার পরও গ্রেপ্তারকৃত চাঁদাবাজ 16 ঘন্টায় জামিন পেয়ে গেছে, যা বিচার ব্যবস্থার উপর সরকারি হস্তক্ষেপের প্রমাণ। সরকারের প্রথম 2 সপ্তাহে খুন হয়েছে 40 জন মানুষ। চট্টগ্রামে ফিল্মি কায়দায় ব্যবসায়ীর বাড়ি দিনে দুপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে গুলি চালানোর ঘটনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। ছিনতাইকারীদের কবল থেকে রক্ষা পাচ্ছে না পুলিশ কর্মকর্তা, দুদকের মহাপরিচালক, এমনকি ভিক্ষুকও। খোদ আইজিপির বাড়িতে চুরির ঘটনা নিরাপত্তা ব্যবস্থার সম্পূর্ণ ভাঙন নির্দেশ করছে। তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান এর বাস্তবতা হলো শুধু নাই আর নাই। গ্রীষ্ম আসার আগেই লোডশেডিং শুরু হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী জনগণকে লোডশেডিং এ অভ্যস্ত হতে বলছেন। গ্যাসের অভাবে একের পর এক বন্ধ হচ্ছে সার কারখানা সহ ফ্যাক্টরি। মির্জা ফখরুল ইসলাম নিজেই স্বীকার করছেন যে সামনে জিনিসপত্রের দাম আরো বাড়বে। ঈদের সময় যানবাহনের ভাড়া বিগত 20 বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সড়ক মন্ত্রী সড়কের চাঁদাবাজিকে সমঝোতা বলে বৈধতা দিয়েছেন। ঈদের আগের 7 দিনে সড়ক দুর্ঘটনায় 204 জন নিহত হওয়ার পরও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। 1 মাসে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের যে চিত্র পাওয়া যাচ্ছে তা ভয়াবহ। বিমানবন্দরের রানওয়ে থেকে কয়েক কোটি টাকার আইএলএস তার চুরি হয়েছে, 72,000 লিটার জেট ফুয়েল চুরি হয়েছে, বিদ্যুৎ কেন্দ্র থেকে 2.5 কোটি টাকার যন্ত্রপাতি চুরি হয়েছে, পদ্মার তীর রক্ষা প্রকল্পে 13,000 জিও ব্যাগ লুট হয়েছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুপরিকল্পিত লুণ্ঠনের অংশ। দরিদ্রের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কার্ড বিএনপি জামায়াত ভাগাভাগি করে নিচ্ছে। যাদের পাওয়ার কথা তারা ফিরে যাচ্ছে খালি হাতে। এমপিকে 30% না বুঝিয়ে দেওয়ায় ইউপি চেয়ারম্যানকে সন্ত্রাস বিরোধী আইনে জেলে পাঠানোর ঘটনা দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের প্রমাণ। 1 মাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর যে আক্রমণ হয়েছে তা আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। থানায় ঢুকে ওসি সহ 8 পুলিশ সদস্যকে মারধর করেছে জামায়াতের কর্মীরা। টেকনাফে র্যাবের গাড়িতে হামলা করেছে বিএনপির কর্মীরা। খুলনায় পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা করা হয়েছে। ইউএনওর অফিস থেকে নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়া, চাঁদার দাবিতে কৃষি কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দেওয়া, মুরগি চুরি করা, এসব ঘটনা দেখায় যে রাষ্ট্রযন্ত্রের উপর আক্রমণ কতটা
সুসংগঠিত হয়ে উঠছে। তারেক রহমানের 1 মাসের শাসনে শেয়ার বাজারেও চরম বিপর্যয় ঘটেছে। ডিএসএক্স সূচক হারিয়েছে 285.62 পয়েন্ট, বাজার মূলধন কমেছে 19,386 কোটি টাকা, দৈনিক লেনদেন কমেছে 729 কোটি টাকা। এই পতন কেবল সংখ্যাগত নয়, বরং কোটি কোটি বিনিয়োগকারীর স্বপ্ন ভাঙার গল্প। ব্যালেন্স শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে, যা প্রমাণ করে মানুষ বিনিয়োগ থেকে অর্থ তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে। নতুন বিও অ্যাকাউন্ট খোলা হলেও সেগুলো ব্যবহার হচ্ছে না, যা বিনিয়োগকারীদের আস্থাহীনতার স্পষ্ট প্রমাণ। ওদিকে পররাষ্ট্রনীতিতে দেখা যাচ্ছে দীনতা এবং স্বাধীনতার অবক্ষয়। বাণিজ্য মন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থ বিরোধী কিছু খুঁজে পাননি নাকি? পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেই চুক্তি বাস্তবায়নে সরকারের অঙ্গীকার ব্যক্ত করেছেন, অথচ যুক্তরাষ্ট্র বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক শ্রমের বিষয়ে তদন্ত শুরু করেছে। রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়া হয়েছে, এমনকি কাজাখস্তান থেকে তেল আনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়া হয়েছে। এবং ভারতের কাছে অতিরিক্ত জ্বালানি তেলের জন্য অনুরোধ করা বোঝাচ্ছে যে দিল্লি না ঢাকা স্লোগান আসলে হিমাগারে। এই নীতি দেশের সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক। স্বাস্থ্য সেবায় চরম অবহেলার ছবি স্পষ্ট। সারা দেশের সরকারি হাসপাতালে শিশুদের অত্যাবশ্যকীয় টিকার ব্যাপক ঘাটতি রয়েছে। রাজশাহী মেডিকেল কলেজে মাত্র 11 দিনে হাম এবং নিউমোনিয়ায় মারা গেছে 33টি শিশু। সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে অসুস্থ শিশুর সংখ্যা। এই পরিস্থিতিতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে সিরিঞ্জ না থাকা। একই সঙ্গে নারী নির্যাতন, ধর্ষণ ধারাবাহিকভাবে চলছে। 6 বছরের শিশু থেকে 60 বছরের বৃদ্ধা কেউই রেহাই পাচ্ছে না। মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে খুন করা হচ্ছে। নারায়ণগঞ্জের জেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস এবং দলীয়করণের পথেও সরকার দ্রুত হাঁটছে। 11টি সিটি কর্পোরেশন এবং 42টি জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে 73-এর অধ্যাদেশ না মেনে দলীয় শিক্ষকদের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এসব পদক্ষেপ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় করার পরিকল্পিত প্রচেষ্টা। এরই মধ্যে তারেক রহমানের খাল কাটা কর্মসূচি নতুন লুটপাটের বন্দোবস্ত হিসেবেও সামনে এসেছে। কোনো সমীক্ষা বা যাচাই বাছাই ছাড়াই 5 বছরে 20,000 কিলোমিটার খাল কাটার নামে কমপক্ষে 40,000 কোটি টাকার লুটপাটের পরিকল্পনা করা হয়েছে। আওয়ামী লীগ আমলের 4 লাখ পরিবারের ফ্যামিলি কার্ড বন্ধ করে মাত্র 37,000 জনকে নতুন কার্ড দেওয়া হয়েছে। অর্থাৎ জনকল্যাণের নামে যা দেখানো হচ্ছে তার ভিতরেও আছে বাছাই, বঞ্চনা এবং নতুন করে দখলদারির রাজনীতি। মাত্র 1 মাসের এই চিত্র বোঝাচ্ছে যে তারেক রহমানের সরকার আসলে অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ। জুলাই সন্ত্রাসীদের দ্বারা শুরু হওয়া দেশ ধ্বংসের প্রক্রিয়া এখন আরো পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে। মির্জা ফখরুল ঠিকই বলেছেন, মাত্র 1 মাসে দেশ অনেক দূর এগিয়ে গেছে, তবে পেছনের দিকে। তারেক রহমানের টেক ব্যাক বাংলাদেশ আর কিছু নয়, সেই যে 2001 থেকে 2006 সালে বিএনপি জামাত জোট সরকার যেভাবে দেশ চালিয়েছিল, ঠিক সেই পথেই পেছন দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে তারেক রহমানের এই নতুন সরকার। জঙ্গিবাদের উত্থান ঠেকানো তারেক রহমানের পক্ষে সম্ভব নয়, কারণ সারাদিন তিনি জঙ্গিদের নিয়েই চলছেন। বৃক্ষ তোমার নাম কি, ফলে তার পরিচয়। আমরা সকাল দেখছি, দিনটি কেমন যাবে আপনিও বলতে পারেন, আমিও বলতে পারি। ভালো থাকবেন সবাই।